This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা হাজির মানেই ঠোঁটকাটার সঙ্গে সেই সমস্ত বিষয় খুব স্বাভাবিকভাবেই হাজির। আমরা প্রত্যেকদিন নানা ঘটনা আপনাদের দেখাই, যে আমরা খবর বলি নিউজ মানে আমরা জানি নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। হ্যাঁ, চারিদিকের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরি। না শুধু খবর তুলে ধরার জন্যই কিন্তু আপনাদেরকে আমরা সেই সমস্ত ঘটনা দেখাই না, সেই সমস্ত ঘটনার তদন্তও ঘটে। তদন্তকারী অফিসাররা তো তদন্ত করেন, কিন্তু আমাদের ক্যামেরার চোখ দিয়ে এমন অনেক কিছু ধরা পড়ে, এমন অনেক কিছু দেখা যায় যে বিষয়গুলো দেখলে যে প্রশ্ন জাগে, সে প্রশ্নের উত্তর আমরা খুঁজি। আপনাদের সেই যাবতীয় প্রশ্নের প্রতিনিধিত্ব করে ঠোঁটকাটা। আমি শুভজিৎ আজ আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করব। আপনাদের মনে আছে সেই একটা সিনেমা, বাংলা ছবি, ধনরাজ তামাং। এটা গান ছিল, দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে, একটি শুধু নাম ধনরাজ তামাং। সেই বহু পুরনো ধনরাজ তামাং সিনেমার গানের এটা একটা লাইন, দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে। বাগান মানে চা বাগান। রাজ্যের প্রধান অর্থকরী ফসল এই চা। দেশের চা উৎপাদনের প্রায় ২৭% হয় এ রাজ্যে। নিঃসন্দেহে এটা গর্বের তো বটেই। অসমের পরেই বাংলা। দিন কয়েক আগেই মকাইবাড়ি চা বাগানে গিয়ে পাতা তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চয়ই সেদিনের সেই দৃশ্য মনে আছে। তারপর তিনি চা শ্রমিকদের সঙ্গে বসে চা খেয়েছিলেন, মকাইবাড়ি চা, বিখ্যাত মকাইবাড়ি চা। তিনি নাচে পাও মিলিয়েছিলেন। আসুন দেখি একবার। ড্রেস পরে ওদের ঝুড়ি নিয়ে এই যে আমি নিজে চা তুললাম, এবং আমি চা তোলাটা ওদের কাছ থেকে শিখলাম। এখন আমি যে কোনো চা বাগানে গিয়ে চা তুলতে পারি। আমি বয়োজ্যেষ্ঠ একজন মহিলার বাড়ি গিয়েছিলাম, তারা আমাকে চা খাইয়েছে, এবং পরিবার একটা নেপালি বউ আর একটা হচ্ছে বাঙালি বউ, খুব মিলে গেছে আমাদের সাথে। এবং ওনার বহুদিনের নাকি আশা ছিল আমার সাথে দেখা করবার, ওনার আশা পূরণ হয়েছে। মাই চার্মিং দার্জিলিং চা সুন্দরী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। চা বাগানের শ্রমিকদের থাকার জায়গা। ঢেকলাপাড়া চা বাগানে চা সুন্দরী প্রকল্পের ৩০ নম্বর ঘরে থাকতেন চা শ্রমিক সুশীল ওরাও ও তার স্ত্রী শুকুরমণি। মুখ্যমন্ত্রীর নাচের ছবি আপনাদের দেখালাম, তার উদ্যোগের কথাও বললাম। পজিটিভ, ডেফিনেটলি পজিটিভ। কিন্তু আচমকাই এই ঢেকলাপাড়া চা বাগান, মানে মুখ্যমন্ত্রীর ঘোষণার মধ্যেই চা বাগান অন্যতম একটি, সেই চা বাগানে অন্ধকার নেমে আসে। চা বাগানের শ্রমিক মহল্লার ৩০ নম্বর বাড়িতে থাকেন। বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন চা শ্রমিক সুশীল ওরাও। অ্যাম্বুলেন্সের জন্য ফোন যায় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। না, অ্যাম্বুলেন্স আসেনি, ফলে सुशीलो बाचेंनी। हम लोग का गाड़ी नहीं मिला है, गाड़ी की वजह से हमारा पति आज गया। हाँ, फोन किया था तो गाड़ी नहीं मिला, गाड़ी की वजह से हम लोग हॉस्पिटल जब उसको पहुंचा देने से वो बात जाता था, तो गाड़ी नहीं मिला, गाड़ी की वजह से हमारा पति से हो गया, डेथ हो गया है। এই সুশীল বাবুর বাড়িতে গিয়েছিলেন বিজেপির বিধানসভায় মুখ্য সচেতক মনোজ টেগ্গা। তিনিও থাকেন ওই চা শ্রমিক মহল্লাতেই। বারবার বীরপাড়া স্টেট জেনারেল হসপিটালে বারবার সুপারকে ফোন করা হয়েছে, বাড়ি থেকে ফোন করা হয়েছে, উপপ্রধান ফোন করেছে, বাগানের যারা চা বাগানের শ্রমিকরা আছেন তারা ফোন করেছেন, কিন্তু কোনো সেখান থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আমাদের কোনো অ্যাম্বুলেন্স নাই, আমরা পাঠাতে পারবো না, আপনারা আপনাদের সাধ্য মতন অন্য গাড়ি করে নিয়ে আসুন। হাসপাতাল থেকে বলে দেওয়া হয় অ্যাম্বুলেন্স নেই, অন্য গাড়ি করে রোগীকে নিয়ে যেতে বলা হয়। সেটাও করা গেল না কেন? হ্যাঁ, এই প্রশ্নে কেঁচো খুঁড়তে কেউটে বেরোতে শুরু করেছে। দেখাবো আপনাদের। और हम लोग का जो यहाँ बागान में काम है, हमारा हस्बैंड का भी है, हमारा भी है, काम दोनों का है। हम लोग दोनों कमाया है। बागान में पेमेंट नहीं दे रहा है, 2 महीना हो गया है, तो हमारा पास तो पैसा भी नहीं है जो हम लेके जाएगा हमारा पति को हॉस्पिटल। काम जाता था, काम में ना पेमेंट मिलता है ना कुछ नहीं, बागान खोल के भी कुछ नहीं हो रहा है।
हाँ अदालत को काम दे रहा है, अदालत को काम नहीं दे रहा है। हाँ कमा रहा है, पेमेंट नहीं मिल रहा है। আমরা দেখছি যে বিভিন্ন চা বাগান খুলেছে, নামে মাত্র খুলেছে, শ্রমিকরা কাজ করছে কিন্তু বেতন পাচ্ছে না। আজকে আমি তো বারবার এখানে এসে থাকি, ওনাদের সাথে কথা বলে দেখলাম যে 2 মাস ধরে আজকে এখানে ওনারা কাজ করে যাচ্ছেন কিন্তু কোনো বেতন পাচ্ছে না, কোনো টাকা পাচ্ছে না। এবার যদি মাসের পর মাস কাজ করে যাবেন, বেতন যদি না পান তাহলে চলবে কি করে, পরিবার চলবে কি করে? একেবারেই তাই, এটাই হচ্ছে গোড়ার প্রশ্ন, মূল প্রশ্ন, চলবে কি করে। এই ঢেকলাপাড়া চা বাগানেই 2012 সালে অনাহারে মারা গিয়েছিলেন 11 জন চা শ্রমিক। তা নিয়ে বিস্তর হইচই হয়েছিল তখন। আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া চা বাগানে। ঢেকলাপাড়া চা বাগান তো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, মাঝখানে খুলে আবার বন্ধ হয়ে যায়, খুলে আবার বন্ধ হয়ে যায়। শ্রমিকদের আশা দেখায় কিন্তু সে আশা অনুরূপ এখানে কাজ হয় না। কিছুদিন আগে আবার বাগানটা খুলেছে, শ্রমিকরা কাজ করছে কিন্তু কোনো বেতন পাচ্ছে না। আজকে 2 মাস ধরে শ্রমিকরা কাজ করে যাচ্ছে কিন্তু বেতনের কোনো বেতন পাচ্ছে না শ্রমিক। গত 22 বছর ধরে ঢেকলাপাড়া চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় প্রচুর শ্রমিক বাইরে কাজে গেছেন। কোনো শ্রমিক নদীতে বালি পাথর তোলার কাজ করছেন কিংবা প্রতিবেশী দেশ ভুটানেও কাজ করছেন। তো এইভাবে তো চলতে পারে না, তো সরকারকে দেখা উচিত। আমরা এই নিয়ে বিধানসভায় একটা মুলতবি প্রস্তাবও আনছিলাম যে চা বাগান নিয়ে একটু বিধানসভায় আলোচনা হোক, কিন্তু সরকার তো আমাদেরকে সুযোগই দিল না। যে চা বাগান নিয়ে সরকার কোনো সিরিয়াসনেস নেই সরকারের, শুধু এসে বড় বড় ঘোষণা করে যান। বিজেপি আঙুল তুলছে মুখ্যমন্ত্রীর দিকে, রাজ্য সরকারের দিকে। নির্মলা সীতারামন বাণিজ্য মন্ত্রী থাকাকালীন 7টি চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করবে বলেছিল, একটিও হয়নি। বিজেপির অভিযোগ, কেন্দ্র উদ্যোগী হলেও রাজ্য সরকারের উস্কানিতে মালিকপক্ষ আদালতে চলে যাওয়ায় অধিগ্রহণ থমকে যায়। এবার রাজ্য সরকারই বাগান অধিগ্রহণের কথা ঘোষণা করেছে, সঙ্গে বন্ধ বাগানের শ্রমিকদের মাসে 1,500 টাকা করে সাহায্যের কথাও। দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10ই ডিসেম্বর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভায় ঘোষণা করেছেন আলিপুরদুয়ারের 4টি এবং জলপাইগুড়ির 2টি চা বাগান अधिग्रहण करा हबे। 6 चा बागान हम ले लेंगे जो बंद है, और बंद पड़ा जो चा बागान है उसको हम बोल दिया कि ये महीना से 1,500 रुपया करके मजदूर को ऐसा ही मिलेगा, जैसे उसको जो दिक्कत को भी जगह हमें है ये नहीं होगा। আমরা দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে আসেন, বলেন চা শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের যোজনা ঘোষণা করেন, কিন্তু বাস্তবে যদি আমরা মাটিতে এসে দেখি, জমিতে এসে দেখি, কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা নেই। এই চা বাগানগুলো ধুঁকছে, ভরসা বলতে ওই রেশন। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকায় বিপদ আরও এক্ষেত্রে বেড়ে গিয়েছে। महीना में राशन मिलता है, बस वही का भरोसा। इधर पंचायत तलब काम किया, वो पैसा भी नहीं मिल रहा है। আসলে চা বাগান মানে তো ভোট ব্যাংক। গত লোকসভা ভোটে একচেটিয়া দখল ছিল বিজেপির। বিধানসভা ভোটে অবশ্য হাওয়া একটু ঘুরে যায়। সেই চা বাগানে অ্যাম্বুলেন্স না পেয়ে চা শ্রমিকের মৃত্যু হবে আর নেতারা চুপ করে থাকবেন, সেটা সম্ভব এ রাজ্যে? ওই যা হওয়ার তাই হলো। এই ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে বাংলায়। এই বাংলায় তৃণমূলের আমলে চুরি বেড়েছে, মানুষের সেবা কমেছে। কোনো প্রত্যন্ত এলাকায় যদি হঠাৎ করে কোনো ঘটনা ঘটে থাকে এবং আচমকা কোনো অ্যাম্বুলেন্স না পাওয়া যায়, সেটার একটা মর্মান্তিক পরিণতি নিশ্চিতভাবে দুঃখজনক। কিন্তু তার মানে এই নয় যে সারা রাজ্যে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, সারা রাজ্যে কোনো একটা বিপর্যয় ঘটছে, আদৌ বিষয়টা তাই নয়। তো আমরা দেখছি যে সরকার বিভিন্ন ধরনের ঘোষণা করছে চা বাগানের জন্য, কিন্তু বাস্তবে যদি আমরা দেখি তাহলে চা শ্রমিকরা কিছুই পাচ্ছে না। চা বাগানে তো নাচতে গেছিলেন, কী করবেন? নাচানাচি হয়ে গেছে, চলে এসছে। মানুষের সেবা করতে তো জাননি উনি, সব জানেন, ওনার খবর নেই। উনি তো নিজেই স্বাস্থ্যমন্ত্রী। অ্যাম্বুলেন্সের ন্যূনতম পরিষেবা, ডেড বডি ক্যারিয়ার, তার একটু তেলের ব্যবস্থা যে সরকার করতে পারে না, তাদের চোখে, তার মুখ্যমন্ত্রীর চোখে উত্তরবঙ্গের এই অবহেলিত বঞ্চিত মানুষগুলো কি অবস্থায় আছে এটা বারে বারে প্রমাণিত হয়েছে। এটা আজকে নতুন কিছু না। বঞ্চিত উত্তরবঙ্গ, এটা বিজেপির ট্যাগলাইন। উত্তরবঙ্গে 8টি লোকসভা কেন্দ্র আপনারা জানেন, গতবার বিজেপি পেয়েছিল 7টি, একটি কংগ্রেস পেয়েছিল। বিধানসভা ভোটে অবশ্য তৃণমূলের কামব্যাক হয়েছে ঠিকই, হারানো জমি ফিরে পেতে তাই মরিয়া এখন গেরুয়া শিবির। 12ই ডিসেম্বরের পর আজ আবারও উত্তরবঙ্গে বিরোধী দলনেতা
মুখ্যমন্ত্রী পাট্টা দেওয়ার কথা ঘোষণা করে এসেছিলেন সেখানে, আর তাকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। দেখাবো। सोच रहा है अगर चाय सुंदरी नहीं देके जो जमीन पे हम पट्टा दे रहा है और जमीन पे 1,20,000 रुपया भी पट्टा का साथ दे देंगे तो आप घर बना लेंगे। चाय बागान का कोई पट्टा नहीं होता है। चाय बागान का जमीन सेंट्रल गवर्नमेंट का कॉमर्स और इंडस्ट्री डिपार्टमेंट का है, स्टेट गवर्नमेंट का कोई रोल नहीं है। मेरा बात आप सुन लीजिए, मॉन्डे जाइए बीएलआर ऑफिस। झूठा बात बोलने वाला पश्चिम बंगाल की मुखिया हर बार झूठा बात बोलती है। চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রকল্পের আওতায় এনে মানুষ দারুণভাবে সাড়া দিচ্ছেন, উপকৃত হচ্ছেন, বারবার মুখ্যমন্ত্রীকে চাইছেন। সেই কারণেই একটু জ্বলন হচ্ছে শুভেন্দুদের, তাই ওরকম প্রলাপ বকতে গেছে। পারসেপশন কাহারে কয়, রাজনীতির পারসেপশনের কথা বলছি, মানে একটা ধারণা এবং সেই ধারণাটা চাড়িয়ে দেওয়ার চেষ্টা, আর সত্যি মিথ্যে প্রমাণের আগেই দুয়ে দুয়ে চার করে দেয় ওই সেই পারসেপশন। এই তো দেখুন না, সেই কবে থেকে 100 দিনের কাজ, আবাসের টাকা বন্ধ, শাসক বলছে বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, বারবার শাসক দল এটা বলছে। উল্টে সেই দিকেই, মানে উল্টো দিকে সেই বঞ্চনাকেই এক প্রকার দুর্নীতি বলে দাগিয়ে দিচ্ছে বিরোধী বিজেপি। ফলে বঞ্চনা বনাম দুর্নীতির সেই লড়াই এবার কি ক্লাইম্যাক্সে? এ প্রশ্ন করছি তার কারণ আগামীকালই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন। এবং তিনি কেন যাচ্ছেন? তিনি বলছেন বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর দরবারে যাচ্ছেন। ফলে আর কি, যা হওয়ার তাই হলো। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিয়েছে, মুখ্যমন্ত্রী যাচ্ছেন বকেয়া চাইতে না পা ধরতে সেটা আমরা জানি না, কিন্তু পা ধরুন আর যাই ধরুন, হাত ধরুন, লাভ কিছু হবে না, দাদা টাকাটা ভিতরে ঢুকবে। দাবি নিয়ে যাবে, এটা তো স্বাভাবিক। এতদিন যায়নি কেন, এটা তো আমার কাছে অস্বাভাবিক লাগছে। এত কাজে তিনি এদিক ওদিক ঘুরছেন, স্পেন ঘুরে আসছেন, ইংল্যান্ড ঘুরে আসছেন, দুবাই ঘুরে আসছেন, দিল্লি থেকে মোদির দরবারের সামনে অনশন অবস্থান করছেন না কেন? টাকার জন্য। আমাদের গণতান্ত্রিক উপায়ে যেতে হবে। আমাদের সেন্ট্রাল স্টেটের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে আমাকে গিয়ে চাইতে হবে। মমতা ব্যানার্জি 100 দিনের কাজের যারা টাকা চুরি করেছে তাদেরকে আগে জেলে পোরার ব্যবস্থা করুন, আর প্রকৃত হকদাররা যদি ডকুমেন্ট থাকে, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেন তারা তাদের পাওনা আছে, আজ হোক কাল হোক পরশু হোক তারা টাকা পাবেন। কেন অগ্নিকন্যা তো উনি মোদির দরবারের সামনে গিয়ে অবস্থান করতে হবে, টাকা দেওয়ালে যাব না, তবে না মানাবে। এবার অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে, যদি কোনো এক্সপ্লেনেশন চান দেব, উনি দেবেন, তারপরে যদি টাকা না ছাড়েন তাহলে এটা গণতান্ত্রিক পদ্ধতির হত্যা হবে। তাহলে খেলা এবার দিল্লিতে আবারও। একটু পিছনে ফিরে যাই, সেই 21শে জুলাই, সেদিন জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজ দিতে প্রকল্পের ঘোষণা হলো, খেলা হবে। আর সেদিনই ঘোষণা করা হয়েছিল ওই বকেয়া আদায়ে দিল্লি চলোর কথা। যেমন কথা তেমন কাজ। সেই বকেয়া চেয়েই যন্তর মন্তরে ধর্ণা করলো তৃণমূল কংগ্রেস, আর দিল্লির ময়দানে ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ক্রোনোলজিটা একবার দেখে নিন, তাহলে আপনাদের গোটা বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। তোমার বুকের পাটা থাকলে তুমি আটকে দেখিও, যতদিন না বাংলার মানুষ তার অধিকার পাচ্ছে, কেন্দ্র সরকারকে কিন্তু 1 ছটাক জমি তৃণমূল কংগ্রেস বা বাংলার মানুষ ছাড়ছে না। গত অক্টোবর মাসে যন্তর মন্তরে অভিষেকরা, মন্ত্রীর সাক্ষাৎ মেলেনি, তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্ণা। আর 1 তারিখ যখন রাস্তায় নামবো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নামবো। 1 নভেম্বর নয়, 23 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার মুখে দিল্লি চলো। সব এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীকে সময় চাইব, যদি সময় দেন ভালো, আর সময় না দিলে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। 23-এ বললেন মমতা, আর 29-এ এলেন অমিত শাহ। সেদিন হিসেব দিলেন মোদির সেনাপতি, আর বিধানসভায় শাসকের ধর্ণা। ममता दीदी, आप मेरा भाषण जरूर सुन रही होगी। मैं हिसाब लेकर आया हूं
कान खोलकर सुन लीजिए, हिसाब लेकर आया हूं। और 1,80,000 करोड़ रुपया नरेगा में 3.5 गुना ज्यादा हमने दिया। अब धरना करती हो? भारतीय जनता पार्टी ने 8 लाख करोड़ से ज्यादा रुपया देने का काम भारतीय जनता पार्टी पर। ममता दीदी, जितना गुमराह करना है कर लीजिए। নভেম্বরের পর ডিসেম্বর, শীতের ডিসেম্বরেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। বাংলা কারো কাছে মাথা নত করে না। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার 100 দিনের কাজ যারা করেছে 7,000 কোটি টাকা আটকে রেখেছে। हम दुखी है इसके लिए, इसका मांगने के लिए दिल्ली जा रहा हूँ। 20 তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দিল্লি রওনা দিচ্ছেন দলের নম্বর 2, অন্য সাংসদরাও যাবেন। ফলে কি বুঝলেন আপনারা? অভিষেকের পর এবার দিল্লিতে আন্দোলনের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের সুর আরও চড়া। দেখুন, এর আগে গত 3রা অক্টোবর কি হলো? সেদিন কৃষি ভবনে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেকরা, দেখা হয়নি। তবে তার আগেই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর আর কি দেখাই সেটা আপনাদের একবার। মন্ত্রীর বিমান দিল্লিতে নামবে বিকেল 5টায়, আর মন্ত্রী 6টার সময় তৃণমূলের প্রতিনিধি দলের সাথে দেখা করবে। মন্ত্রী তৃণমূলের প্রতিনিধি দলের সাথে দেখা করার আগে বিজেপির শুভেন্দু অধিকারীকে সময় দিয়েছে বেলা 4টে। শাসকের টার্গেট শুভেন্দু, বিরোধী দলনেতাই তো দুর্নীতি করে সরব। দেওয়া হবে না টাকা, আবার বলছি দেওয়া হবে না টাকা। যা চুরি করেছেন কোভিডে, সে চুরির আগে হিসাব দিন। সব থেকে বেশি চেল্লাচ্ছে তাকে টাকা নিতে টিভির পর্দায় দেখা গেছে। চোরটা কে? বিমানবন্দরে দাঁড়িয়ে একটা চ্যাংড়ার মতো বলে গেছে যে যিনি চোর চোর বলছেন তাকে টাকা নিতে দেখা গেছে। আমি ওই চ্যাংড়াটাকে বলছি, তোর দাদু সৌগত রায়, তোর জ্যাঠা ফিরাদ হাকিম, তোর আরেক জ্যাঠা শোভন চ্যাটার্জি, এই 3টে এই প্রশ্নটার উত্তর দিয়ে দেবে। 2021 সালে তৃতীয়বার মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পরে সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে সুব্রত মুখার্জি, মদন মিত্র, ববি হাকিমদের গ্রেপ্তার করা হলো। তাহলে নারদের মুখ্য চরিত্রে যিনি ছিলেন শুভেন্দু অধিকারীকে কেন গ্রেপ্তার করা হবে না? এখানেই শেষ হবে? মিড ডে মিলেও তো দুর্নীতির অভিযোগ করেছেন সেই শুভেন্দুই, মনে নেই? এডুকেশন মিনিস্টার অনারেবল ধর্মেন্দ্র প্রধানজি সিবিআইকে রিকমেন্ড করেছিল, সিবিআই এফআইআর স্টার্ট করে দিয়েছে। কাফি কোনো ধরনের তদন্তকে আমরা স্বাগত জানাই, কেননা আমাদের কাছে মিড ডে মিলের ওদের দেওয়া রিপোর্ট আছে যে আমাদের এখানে সবথেকে নিখুঁত এবং সুবন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি শিক্ষা দপ্তরই করেছে। তাহলে শাসকের বাড়া ভাতে ছাই ফেলছেন কি শুভেন্দুই? তৃণমূল তো সেই কথাই বলছে। এবার মোদির দরবারে মমতা, নজর সেই দিল্লিতে। আপনি যাচ্ছেন পেছন পেছন শুনলাম। কোথায়? 20 তারিখে। না না, আমি পেছন পেছন যাব কেন? সামনে সামনে যাব। বিজেপি সামনে সামনে যায়, ওই দিন পেছনে যাওয়ার কোনো ব্যাপার নেই। না না, উনার যে মিথ্যাচার, উনি কাদের বঞ্চিত করছেন? উনি বাংলার মানুষকে বঞ্চিত করছেন। তাহলে দিল্লিতে বিরোধী দলনেতাও ওই যে বলে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, প্রেমে এবং যুদ্ধে সব কৌশলই বৈধ। রাজনীতির এই আবহেই তো উত্তরবঙ্গ সফর সেরে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই চা বলয়ে ছুটে যেতে হলো শুভেন্দু অধিকারীকে। কেন? ওই অ্যাক্সিলারেশন তরুণ, রাজনৈতিক তরুণ, আর রাজনীতির উত্তাপ তাতে বাড়বে এ কথার আমার আপনার বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি তাই বলছে, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে। আর নাগরাকাটায় সবার পথে তখন বিরোধী দলনেতার কনভয় যাচ্ছিল। যাত্রাপথে চালসায় ওয়েলকাম করলো তৃণমূল কংগ্রেস। কিভাবে একটু দেখি। শুনলেন ওই ওয়েলকাম নোটটা? বুঝলেন? বকেয়া চাই, বকেয়া দাও, সেই দাবিতেই উঠল গো ব্যাক স্লোগান। আরও আছে, দেখুন।
আসার আগে রাস্তায় দেখলাম 30 জন চোর দাঁড়িয়ে আছে, তারা সব তোলামূলের লোক। যখন উনি এখানে বিজেপির পুরো দায়িত্ব নিয়েছেন, জবাব ওনাকেই দিতে হবে। টাকা আটকানোর কথা ওপেনলি বলেছেন উনি। দড়ি দিয়ে পুলিশ তাদের সুন্দর করে ঘিরে রেখেছে, আর তারা হাতে লিখে রেখেছে 100 দিনের টাকা চাই। সুতরাং ন্যাচারালি টাকা আনার দায়িত্ব মানুষ ওনাকে বলছে যে এই অন্যায়টা আমাদের উপরে করছো কেন, গরিব মানুষের উপরে অন্যায়টা করছো কেন। জনসাধারণের কাছে একটি বিশেষ ঘোষণা, আজকে জালসার মাটিতে আসছে বাংলার সবথেকে বড় চোর, যাকে নারদাতে পেপারের মুড়ে টাকা নিতে দেওয়া গেছে। চোর সে তো লোককে তো সাবধান করেছে, যদি তৃণমূল সাবধান করে থাকে। শুভেন্দুর চুরির বৈচিত্র্য আছে নানা রকম। 100 দিনের টাকা আমরা দেব, গিরিরাজ সিংজি দেবে, আমরা প্রস্তুত আছি দেওয়ার জন্য। কবে দেব? দেওয়ার আগে যখন চোরেরা জেলে যাবে। দেখুন উত্তরবঙ্গ, এই উত্তরবঙ্গে বিজেপির শক্ত জমি। উত্তরবঙ্গে তৃণমূলের কোনো সাংসদই নেই, আর সেই উত্তরবঙ্গের চা বলয়ের 4 জেলায় সফর করে যেন কল্পতরু মুখ্যমন্ত্রী। বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বললেন তিনি, আবার চা শ্রমিকদের পাট্টাও দিলেন। তাহলে মমতার এই প্রকল্প কি লোকসভার আগে খেলা ঘুরিয়ে দিতে পারবে? মুখ্যমন্ত্রী যা যা বলে গিয়েছেন তারই উত্তর দিতে উত্তরবঙ্গে বিরোধী দলনেতা কি? সবই ভোটেরও লাগিয়া হয়তো। দেখুন, चाय सुंदरी नहीं देके जो जमीन पे हम पट्टा दे रहा है और जमीन पे 1,20,000 रुपया भी पट्टा का साथ दे देंगे तो आप घर बना लेंगे। चाय बागान का कोई पट्टा नहीं होता है। चाय बागान का जमीन सेंट्रल गवर्नमेंट का कॉमर्स और इंडस्ट्री डिपार्टमेंट का है, स्टेट गवर्नमेंट का कोई रोल नहीं है। जरा मजदूर फैमिली आছেন, आप चिंता मत करो, आपका साथ दीदी है। अगर दीदी वादा करते हैं तो इसको काम करते हैं। हम वैसा सरकार बीजेपी नहीं है। अब सर्च कर लीजिए रिकॉर्ड, ये सब लैंड 1 नंबर खतियान में नहीं है। झूठा बात बोलने वाला पश्चिम बंगाल की मुखिया हर वक्त झूठा बात बोलती है। 50% रुपया स्टेट गवर्नमेंट देता है, हम 75% देता है, अब 25% देता है और बोलता है आप घर घर में पानी पहुंच रहा है। हर घर नल से जल, मोदी जी 8,000 कोटी टाका दिए थे, हर घर नल से जल। इतना झूठ क्यों कह रहे हैं आप लोग? झूठ बोले कौवा काटे। के बाड़ी बाड़ी जल পেয়েছেন, কোন কোন গ্রামে পাড়াতে নলে জল এসেছে? झूठ बोले कौवा काटे। कौवा तो कभी ना कभी काटेंगे ना, इंतजार कीजिए, रुकावत के लिए खेद है। আপনারা উত্তরবঙ্গ আগেই আমাদের জিতিয়েছেন 19-এ, 21-এ আমরা দক্ষিণবঙ্গে পারিনি। আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, পিসিকে। हम करते जाएंगे, लेकिन एक ही मेरे को आश्वासन चाहिए, आपको मेरे ऊपर भरोसा है कि नहीं है? अगर कोई झूठा बोले तो आप नहीं सुनेंगे तो? একটু সময় লাগছে, বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখবো, সে হলো 19 আর 21-এর বন্ধু। উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখবো। অন্যদিকে সেমেস্টার পদ্ধতি চালুর পাশাপাশি বেশ কিছু বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে, জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই এই নতুন সেমেস্টার পদ্ধতি চালু হতে পারে। উচ্চ মাধ্যমিকের মোট 47টি বিষয়ের পাঠ্যক্রমে পরিবর্তন হবে। প্রত্যেকটি পাঠ্যক্রম কিভাবে বদল হবে তার জন্য 4 সদস্যের একটি সাব কমিটি তৈরি করা হয়েছে। কয়েকটি বিষয়ের ক্ষেত্রে এই সাব কমিটির সদস্য সংখ্যা 6। শনিবারের বৈঠকের পর মন্তব্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের। তো সেই জিনিসটা আমরা 11-12-এ আমরা সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করা প্রপোজাল আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি, সেটা আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন আছে। সেমিস্টার সিস্টেমের জন্য রাজ্য সরকার একটা কমিটিও কিন্তু তারা করেছেন।
সেই কমিটিতে অবভিয়াসলি আমিও আছি অ্যালং উইথ আদার মেম্বার্স। ফলে সেই কমিটির আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন আছে। ফলে যখন থেকে সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউসড হবে তখন থেকে নিউ যেটা কারিকুলাম বা নিউ সিলেবাস সেটা একই সঙ্গে ইন্ট্রোডিউসড হবে। প্রেফারেবল হয় যদি 24-25 থেকে করা যায়, আমরা সেটা চাইছি, কিন্তু এটা ডিপেন্ডস আপন দ্য টোটাল আমাদের কীরকম পারফরমেন্স হচ্ছে, আমরা কতটা এগোতে পারছি, এবং আলটিমেটলি ইট ডিপেন্ডস আপন দি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল।